নমস্কার বন্ধুরা, শোনাচ্ছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের রচনা ঐতিহাসিক কাহিনী সমগ্র থেকে তুমি সন্ধ্যার মেঘ, পর্ব 12। আকাশে চাঁদ স্বয়ংবরের দিন লক্ষ্য করিয়া ক্রমশ পূর্ণ হইয়া উঠিতেছে। সেদিন আবার বসন্ত পূর্ণিমা, হোলিকা, রং ও কুমকুম খেলার দিন। স্বয়ংবরের দিন যত অগ্রসর হইয়া আসিতেছে তত বড় বড় রাজারা আসিতেছেন, কেহ গজপৃষ্ঠে, কেহ অশ্বপৃষ্ঠে, কেহ বা চতুর্দোলায়। বড় রাজাদের মধ্যে আছেন উৎকলরাজ, অন্ধ্ররাজ এবং সর্বোপরি কর্ণাটের মহাপরাক্রান্ত বিক্রমাদিত্য। কর্ণাটের বিক্রমাদিত্য বয়সে 50ঊর্ধ্বগত হইলেও অদ্যপি যুবরাজ। অতিবৃদ্ধ পিতা এখনো সিংহাসনে আসীন, তাই তিনি যুবরাজ অবস্থাতেই বিক্রমাদিত্য উপাধি ধারণ করিয়াছেন। অতিশয় দুর্মদ বীর, অনেকগুলি মহিষীর স্বামী, কিন্তু লক্ষ্মীকর্ণের নিকট গোপন ইঙ্গিত পাইয়া স্বয়ংবর সভায় আসিয়াছেন। মহারাজ লক্ষ্মীকর্ণের ব্যস্ততা প্রত্যেক নতুন রাজার আগমনের সঙ্গে সঙ্গে বাড়িয়া যাইতেছে। তিনি দিবাভাগে অক্লান্ত দেহে অতিথি সৎকার করিতেছেন এবং রাত্রিকালে অপর্যাপ্ত মদিরা সেবন ও ময়ূর মাংস ভক্ষণ করিয়া নিদ্রা যাইতেছেন। তবু শিল্পকর্মের কথা তিনি বিস্মৃত হন নাই। অবকাশ পাইলেই চট করিয়া গিয়া অনঙ্গের কাজকর্ম পরিদর্শন করিয়া আসিতেছেন। অনঙ্গের শিল্পকর্ম শনৈ শনৈ অগ্রসর হইতেছে। সে ইচ্ছা করিয়াই মন্থর হস্তে কাজ করিতেছে। শীঘ্র কাজ শেষ করিল স্বয়ংবরের আগে ছাড়া পাওয়া যাইবে না, তাহলে তাড়া কিসের? বান্ধুলির সহিত প্রত্যহ সাক্ষাৎ হইতেছে। বান্ধুলি বিগ্রহের সংবাদ আনিয়া দিতেছে। সমস্ত প্রস্তুত। এখন স্বয়ংবরের শুভলগ্ন উপস্থিত হইলেই হয়। অনঙ্গ বাঁশের চঞ্চারি দিয়া একটি বৃহৎ খাঁচা তৈয়ার করিয়াছে। ইহাই মূর্তির নিম্নাঙ্গ। খাঁচার অধোভাগ শূন্য, শুধু চারপাশে ঘন কঞ্চির বেড়া, তাহার উপর মৃত্তিকার লঘু প্রলেপ। এই নিম্নাঙ্গ দেখিয়া মনে হয় মূর্তি উচ্চ আসনের উপর উপবিষ্ট রহিয়াছে। মূর্তির ঊর্ধ্বাঙ্গ ও হস্তদ্বয় বেত্র দিয়া নির্মিত হইয়াছে। অঙ্গে রঞ্জিত পট্টতন্তুর বড় বড় লোম। এখনো স্কন্ধের উপর মুন্ডু বসে নাই। যখন বসিবে তখন কাহারও বুঝিতে বাকি থাকিবে না যে মগধের যুবরাজ বিগ্রহপাল একটি মর্কট। বান্ধুলি অনঙ্গের খাবার লইয়া আসে। অনঙ্গ খাইতে বসিলে ব্যাকুল নেত্রে তাহার মুখের পানে চাহিয়া থাকে। যত দিন যাইতেছে তাহার মনে উদ্বেগ ততই বাড়িয়া যাইতেছে। কি হইবে? শেষ রক্ষা হইবে তো? এই সব কথা ভাবিতে ভাবিতে তাহার মন দিশাহারা হইয়া যায়। অথচ অনঙ্গ সম্পূর্ণ অটল, সম্পূর্ণ নিরুদ্বেগ, যেন তাহার কোনো দুশ্চিন্তা নাই। বান্ধুলির ভয় ও দুশ্চিন্তা যখন অত্যন্ত বাড়িয়া যায় তখন তাহার দুই চোখ জলে ভরিয়া ওঠে। ইচ্ছা হয় ওই অটল মানুষটির বুকে মুখ গুজিয়া সমস্ত জ্বালা যন্ত্রণা ভুলিয়া যায়।
অনঙ্গ তাহার চোখের জল দেখিয়া হাসে, মুখের কাছে মিষ্টান্ন লইয়া গিয়া বলে, কেঁদো না, চন্দ্রপুলি খাও। নগরের মাঝখানে রন্তিদেবের গৃহে বিগ্রহপাল পিঞ্জর নিবদ্ধ বন্য ব্যাঘ্রের ন্যায় পরিক্রমণ করিতেছেন। দিনগুলি তাহার পিঞ্জরের লৌহ শলাকা, একটি একটি করিয়া খসিয়া পড়িতেছে বটে, কিন্তু যতদিন সবগুলি না খসিবে ততদিন তাহার উদ্ধার নাই। প্রত্যহ নদী তীরে যৌবনশ্রীর সহিত সাক্ষাৎ হইতেছে, কিন্তু এ যেন প্রকৃত মিলন নয়। দুইজনের মাঝখানে অদৃশ্য পিঞ্জরের শলাকা ব্যবধান রচনা করিয়াছে, অধীরতা দূর হইতেছে না। রন্তিদেব নানাভাবে তাকে প্রবোধ দেবার চেষ্টা করিতেছেন। নববল, পাশা ইত্যাদি খেলার দ্বারা বিক্ষিপ্ত চিত্ত শান্ত করিবার প্রয়াস চলিতেছে, কিন্তু বিশেষ ফল হইতেছে না। লম্বোদরের গৃহে বেতসীর দেহ মনে যেন স্বাস্থ্য ও স্ফূর্তির জোয়ার আসিয়াছে। ওই বেটে খাদা বর্তুল চক্ষু লোকটিকে সে ভালোবাসে। কেন এত ভালোবাসে সে নিজেই জানে না। স্বামী বলিয়াই যে ভালোবাসে তাহা নয়, নিতান্তই অহৈতুকী প্রীতি। রূপগুণের অপেক্ষা রাখে না, কিন্তু ভালোবাসা চায়। প্রীতির ক্ষেত্রে শুধু দিয়া সুখ নাই, পাওয়াও চাই, তবে মন ভরে। তাই হারানো ভালোবাসা ফিরিয়া পাইবার আশায় বেতসী নববর্ষা সমাগমে কদম্ব পুষ্পের ন্যায় রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। লম্বোদরের মানসিক অবস্থা একটু অন্য প্রকার। সে যখন বেতসীকে খরচের খাতায় লিখিয়াছিল, তখন তাহার মন স্বভাবতই বান্ধুলির প্রতি আকৃষ্ট হইয়াছিল, কিন্তু এখন পুনরুজ্জীবিতা বেতসী আবার তাহাকে টানিতেছে, অথচ বান্ধুলির লোভও সে ছাড়িতে পারিতেছে না। হিন্দোলার মতো তাহার মন দুজনের মাঝে দোলা খাইতেছে। নিতান্তই বাহিরের কাজে তাহার মন গ্রস্ত হইয়া আছে, তাই সে নিজের কথা ভালো করিয়া ভাবিতে পারিতেছে না। এই স্বয়ংবরটা চুকিয়া গেলেই সে ঘরোয়া সমস্যার নিষ্পত্তি করিবে। ওদিকে রাজপুরীতে এখন প্রায় অষ্টপ্রহরী বাঁশি বাজিতেছে। উৎসবের উত্তেজনা উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে। জাত বর্মা শ্বশুরের সঙ্গে গিয়া সমাগত রাজন্যবর্গের সহিত মিষ্টালাপ করিয়া আসিতেছেন, কিন্তু এই কপটতায় তাহার চিত্তে সুখ নাই। স্বয়ংবর সভায় যে ব্যাপার ঘটিবে তাহার ফল যেরূপই হোক, জাতবর্মা যে ষড়যন্ত্রে লিপ্ত আছেন তাহা প্রকাশ পাইবার সম্ভাবনা আছে। শ্বশুর মহাশয় ভালো লোক নন। তিনি জানিতে পারিয়া কিরূপ মূর্তি ধারণ করিবেন তাহা চিন্তা করিয়া জাতবর্মা মনে মনে একটু উদ্বেগ ও অস্বাচ্ছন্দ্য অনুভব করিতেছেন। বীরশ্রী কিন্তু স্ত্রী জাতি, ছলনা কপটতা তাহার সহজাত। তাই তিনি উদ্বেগের অপেক্ষা উত্তেজনাই অধিক অনুভব করিতেছেন। যৌবনশ্রীর মন উদ্বেগ, উত্তেজনা ও অনিশ্চিতের সংশয়ের নিরন্তর দোল খাইতেছে। রাত্রে নিদ্রা আসে না, আসিলে শেষ রাত্রে ভাঙিয়া যায়। তখন দীর্ঘকাল অন্ধকার শূন্যপানে চাহিয়া থাকেন এবং দীর্ঘশ্বাস ত্যাগ করেন। তিনি দিনে দিনে শীর্ণা হইয়া যাইতেছেন। লুকাইয়া প্রেম করার অনেক জ্বালা। আর আছেন অম্বিকা দেবী,
রোগ পঙ্গু বৃদ্ধা শয্যায় শুইয়া শুধু চিন্তা করেন। পুত্র কাছে আসে না, তাহাকে আদেশ বা তিরস্কার করিবার সুবিধা নাই। অম্বিকা দেবী মনে মনে গুমরাইয়া আগ্নেয়গিরির গর্ভগহ্বরের ন্যায় তপ্ত হইতে থাকেন। নাতিনীকে বুকে লইয়া সান্ত্বনা দেন। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। তুই আমার নাতনি, গাঙ্গেয় দেবের নাতনি। তোকে জোর করে বিয়ে দেবে এমন সাধ্য তোর বাপের নেই। যদি তা করে, আমি দেশশুদ্ধ লোককে খেপিয়ে দেব, প্রজারা ডিম্ব করবে। যৌবনশ্রী মনে মনে ভাবেন, আমার প্রিয়তমকে যদি না পাই, প্রজারা ডিম্ব করিলে কি লাভ হইবে? এইভাবে দিবারাত্র কাটিতেছে। রাজপুরীর অন্য সকলে আনন্দে মগ্ন। কেবল যে চারিজন গূঢ়তত্ত্ব জানেন, তাহাদের মনে আশঙ্কার ছায়া। যেন প্রদীপের নিচে অন্ধকার। শুক্লা চতুর্দশীর চাঁদ মধ্যরাত্রি পূর্বেই মধ্যগগনে আরোহণ করিয়াছে। তিথি জানা না থাকিলে মনে হইত পূর্ণিমার চাঁদ। স্বপ্নাকুল জ্যোৎস্না নগরের মাথার উপর বর্ষিত হইতেছিল, নর্মদার জলে টলমল করিতেছিল। রাজভবনের পাষাণ গাত্রে সুধা লেপন করিয়াছিল। পুরীর পশ্চাতে আম্রকুঞ্জে একটি বকবিহ পাখি বুক ফাটা স্বরে ডাকিতেছিল, পিয়া পিয়া পিয়া। কিন্তু চন্দ্রলোক বা পক্ষীকুজনের প্রতি মহারাজ লক্ষ্মীকর্ণের লক্ষ্য ছিল না। দিনের কর্ম শেষ করিয়া তিনি অপরিমিত পান ভোজন করিলেন। তারপর ঈষৎ মদ বিহ্বল অবস্থায় শয়ন করিতে চলিলেন। অদ্যই শেষ রজনী, কাল এই মহাযজ্ঞ সমাপ্ত হইবে। রাজারা সাঙ্গপাঙ্গ লইয়া বিদায় লইবেন। তখন পরিপূর্ণ বিশ্রামের সময় পাওয়া যাইবে। পালঙ্কে শয়ন করিতে গিয়া তাহার একটা কথা মনে পড়িয়া গেল। আজ নানা কর্মের জালে আবদ্ধ হইয়া শিল্পকর্মের তত্ত্বাবধান করা হয় নাই, অথচ আজই শেষ দিন। আজ রাত্রির মধ্যে শিল্পবস্তুটি স্বয়ংবর সভায় প্রতিষ্ঠিত করা প্রয়োজন। মধুকর সাধু অবশ্য চতুর ব্যক্তি, তাহাকে কিছু বলিতে হয় না। কি করিতে হইবে সবই সে জানে। তবু লক্ষ্মীকর্ণ শিল্পশালায় গেলেন। দৈবারিক দাঁড়াইয়া আকাশ পাতাল হাই তুলিতেছিল। মহারাজ তাহাকে বলিলেন, তুই যা, এবার তোর ছুটি। দৈবারিক দীর্ঘকাল গৃহে যায় নাই। বসন্ত রজনীতে মিলনোৎসুকা বধূর কথা স্মরণ করিয়া তাহার মন বড়ই কাতর হইয়াছিল। সে রাজার পদপ্রান্তে আভূমি নত হইয়া জয় হোক মহারাজ বলিয়াই দৌড় দিল। মুখে প্রসন্ন বিহ্বল হাস্য লইয়া রাজা শিল্পশালায় প্রবেশ করিলেন। অনঙ্গ দীপ জ্বালিয়া মূর্তির অঙ্গে শেষবারের মতন প্রসাধন দিতেছিল। কবন্ধের উপর মুন্ডু বসাইয়া মূর্তিটি এখন পূর্ণাঙ্গ হইয়াছে। মহারাজ ঘুরিয়া ফিরিয়া মূর্তি পরিদর্শন করিলেন। তারপর দুই হস্তে পেট চাপিয়া নিঃশব্দে হাসিতে আরম্ভ করিলেন। হাসি একেবারে নিঃশব্দ নয়, মাঝে মাঝে তাহা বদনগহ্বর হইতে খট্টাস হাস্যের ন্যায় নিগৃহীত শব্দ বাহির হইতে লাগিল। তিনি মূর্তি দেখিয়া সন্তুষ্ট হইয়াছেন,
তাহাতে সন্দেহ নাই। অনন্তর কৌতুক সংবরণ করিয়া মহারাজ অনঙ্গের পৃষ্ঠে সস্নেহ চপেটাঘাত করিয়া বলিলেন, সাধু সাধু, আজ থেকে তুমি আমার সভা শিল্পী। উপস্থিত, এই পুরস্কার নাও। তিনি নিজের অঙ্গুরীয় খুলিয়া অনঙ্গকে দিলেন। এখন এই মূর্তিটা স্বয়ংবর সভায় বসাতে হবে। তুমি একা পারবে তো? অনঙ্গ বলিল, পারব মহারাজ, যদি না পারি লোক জোগাড় করে নেব। ভালো, কিন্তু দেখো বেশি জানাজানি না হয়। বলিয়া মহারাজ আর একবার পেট চাপিয়া হাস্য করিলেন। তারপর শয়ন করিতে গেলেন। স্বয়ংবরের সমস্ত আয়োজন সম্পূর্ণ হইয়াছে। অনঙ্গ 2 দণ্ড অপেক্ষা করিল। তারপর প্রদীপ ঘরের কোণে সরাইয়া রাখিয়া বাহির হইল। রাজভবনে জ্যোৎস্না প্লাবিত পুরো প্রাঙ্গণ শূন্য। নবগঠিত স্বয়ংবর সভার বিস্তীর্ণ ভূমির মাঝখানে বিপুল আয়তন শুভ্র বুদ্ধদেবের ন্যায় শোভা পাইতেছে। সেখানেও লোকজন নাই, কিন্তু তোরণের প্রতিহার ভূমিতে প্রহরী আছে। অনঙ্গ সেখানে উপস্থিত হইলে একজন প্রহরী জিজ্ঞাসা করিল, কে তুমি? কোথা যাও? অনঙ্গ বলিল, আমি রাজশিল্পী মধুকর সাধু, একজন লোক ডাকতে যাচ্ছি। এত রাত্রে? হ্যাঁ, রাজার আদেশ। রাজার আদেশ? হ্যাঁ, এই দেখো রাজার অঙ্গুরীয়। অঙ্গুরী দেখিয়া প্রহরী বলিলেন, রাজশিল্পী মহাশয়, আপনি যথা ইচ্ছে যেতে পারেন। কখন ফিরিবেন? লোক পেলেই ফিরব, 2-3 দণ্ড লাগবে। চন্দ্রালোকে অনঙ্গ নগরের দিকে চলিল। নগর নিদ্রালু, পথ জনবিরল। চতুষ্পথের উপর জ্যোতিষাচার্য রন্তিদেবের গৃহে দীপ নির্বাণ হইয়াছে। অনঙ্গ দ্বারে করাঘাত করিল। বিগ্রহপাল জাগিয়াছিলেন। তিনি জানিতেন রাত্রের কোনো সময় অনঙ্গ আসিবে। 2 বন্ধু কণ্ঠলগ্ন হইলেন। রন্তিদেবও বোধ করি নিদ্রা যান নাই, তিনিও আসিয়া জুটিলেন। অন্ধকার কক্ষে চুপি চুপি কথা হইল। বিগ্রহপাল প্রস্তুত হইলেন। অসময়ে কিছু খাদ্যপানীয় গলাধকরণ করিলেন। পেটোরা হইতে অগ্নিকন্দুক বাহির করিয়া কবচের ন্যায় বক্ষে ঝুলাইয়া লইলেন। তারপর 2 বন্ধু রন্তিদেবের পদবন্দনা করিলেন। হয়তো এ যাত্রা আর সাক্ষাৎ হইবে না। রন্তিদেব আশীর্বাদ করিলেন, বলিলেন, সর্বস্তরতু দুর্গানি, আমি সভায় উপস্থিত থাকব। রন্তিদেবের গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া 2 জনে রাজভবনে ফিরিয়া চলিলেন। নগর এতক্ষণে নিশুতি হইয়া গিয়াছে। চাঁদ পশ্চিমে ঢলিয়া পড়িয়াছে। 2 জনের পদশব্দ শূন্য পথে ধ্বনিত হইতে লাগিল। রাজভবনের তোরণদ্বারে প্রহরীরা ঝিমাইতেছিল। অনঙ্গ ও তাহার সাথীর আগমনে চক্ষু তুলিয়া চাইল। অনঙ্গকে চিনিতে পারিয়া নীরবে পথ ছাড়িয়া দিল। 2 জনে প্রথমে শিল্পশালায় গেলেন। সেখান হইতে মূর্তি বহন করিয়া স্বয়ংবর সভায় প্রবেশ করিলেন। কাক কোকিল ডাকার সঙ্গে সঙ্গে রাজপুরী জাগিয়া উঠিল।
চারিদিকে হই হই হট্টগোল ছুটাছুটি আরম্ভ হইয়া গেল। যৌবনশ্রীকাল বীরশ্রী ও বান্ধুলির সহিত অনেক রাত্রি পর্যন্ত পর্যঙ্কে বসিয়া জল্পনা কল্পনা করিয়াছিলেন। তারপর বীরশ্রী নিজ কক্ষে শয়ন করিতে গিয়াছিলেন। যৌবনশ্রীও শয়ন করিয়াছিলেন। বান্ধুলি তাহার পায়ের কাছে শুইয়া ঘুমাইয়াছিল। প্রভাতে উঠিয়া বীরশ্রী এক দল সখী লইয়া উপস্থিত হইলেন। বীরশ্রী হাসি মুখে ডাকিলেন, ওঠ যৌবনা, বিয়ের দিন অত ঘুমোতে নেই। গ্রহাচার্য বলেছেন সূর্যোদয়ের 7:30 দণ্ড পরে শুভ কর্মে লগ্ন। সখীরা কলকণ্ঠে উলুধ্বনি করিয়া উঠিল। যৌবনা শয্যা ত্যাগ করিলেন। বীরশ্রী বান্ধুলিকে বলিলেন, তুই বাড়ি যা, একেবারে সাজগোজ করে তৈরি হয়ে আসিস। ব্যবস্থা পূর্ব হইতেই স্থির হইয়াছিল। বান্ধুলি চলিয়া গেল। সখীরা যৌবনশ্রী হাত ধরিয়া স্নানাগারে লইয়া গেল। সেখানে তাহাকে পিঠিকার উপর বসাইয়া প্রথমে গোধূম চূর্ণ ও দুধের সর দিয়া গাত্র মার্জনা করিয়া দিল। পরে চন্দন হরিদ্রা মিশ্রিত জলে গা ধুইয়া দিল। তারপর পুষ্প সুবাসিত জলে স্নান করাইল। সঙ্গে সঙ্গে কত রঙ্গরস হাস্য পরিহাস চলিল। স্নানান্তে যৌবনশ্রী রক্তপট্টাম্বর পরিধান করিলেন। স্নানাগার হইতে প্রসাদন গৃহ। এখানে সোনার থালায় সজ্জিত বহু রত্নালঙ্কার তো ছিলই, উপরন্তু স্তবকে স্তবকে নানা জাতীয় পুষ্প পুঞ্জীকৃত হইয়াছিল। অশোককর্ণিকা, নবমল্লিকা, চম্পা, কুরুবর, সিন্ধুবার, কুন্দু, কুসুম্ভু, বহু পৌরনারী বসিয়া মালা গাঁথিতেছিল। কেহ কাঞ্চন পাত্রে পুষ্পচন্দন অগরু সাজাইতেছিল। একটি তরুণী মালিনী দুর্বাখুচিত মধুকমালা রচনা করিতেছিল। এই মালা গলায় দিয়া রাজকন্যা স্বয়ংবর সভায় যাইবেন। বরমাল্য প্রস্তুত হইয়াছে। যুথিপুষ্পের ঘন সংবদ্ধ স্থূল মাল্য। ইহা একজন সখী সুবর্ণ স্থালিতে লইয়া কন্যার পিছে পিছে যাইবে। কন্যা তাহার নিকট হইতে মালা লইয়া ঈপ্সিত বরের গলায় দিবেন। যৌবনশ্রীকে প্রসাদন কক্ষে লইয়া গিয়া সখীরা তাহাকে মাঝখানে বসাইয়া সর্বাঙ্গে রত্নালঙ্কার পরাইল। কিন্তু আজ শুধু রত্নালঙ্কার নয়, পুষ্পভূষাও চাই। প্রতিটি রত্নালঙ্কারের সঙ্গে অনুরূপ পুষ্পাভরণ। সখীরা তাহার সিক্ত কেশ ধূপের ধোঁয়ায় শুকাইয়া কবরী রচনা করিল। চূড়া পাশে কুরুবকের গুচ্ছ আরোপ করিল। কর্ণে দিল জবাঙ্কুরের অবতংশ। ললাট ঘিরিয়া গণ্ড পর্যন্ত শ্বেত চন্দনের তিলক। কণ্ঠে মুক্তাহারের সঙ্গে দুর্বা মধুকের মালা। বাহুতে মাণিক্যের সহিত চম্পা কেউর। প্রকোষ্ঠে বজ্রমণির কঙ্কণের সহিত জড়িত কুন্দকলির মণিবন্ধ। কোটিতে হিরণ্ময় চন্দ্রাহারের সমান্তরালে অশোক পুষ্পের রসনা। কেবল চরণে ফুলের অলঙ্কার নাই। অলক্ত রাগের উপর সোনার গুঞ্জরি নূপুর। সুন্দরী রঙ্গে ফুলের আভরণ যতই শোভাবর্ধন করুক, পায়ে সোনার মঞ্জির না থাকিলে প্রতি পদক্ষেপে ঝঙ্কার উঠিবে কি করিয়া? প্রসাদন সম্পূর্ণ হইলে
যৌবনশ্রী সোনার বান হাতে লইয়া উঠিয়া দাঁড়াইলেন। যেন পূর্ব গগনে অরুণোদয় হইল। সখীরা ঘিরিয়া ঘিরিয়া উলুধ্বনি করিল, শঙ্খ বাজাইল। হঠাৎ অপ্রত্যাশিতভাবে মহারাজ লক্ষ্মীকর্ণ কক্ষে প্রবেশ করিলেন। মুহূর্ত মধ্যে কলকোলাহল শান্ত হইল। তিনি একবার কক্ষের চতুর্দিকে দৃষ্টি ফিরাইলেন, তারপর ইঙ্গিতপূর্ণ হস্ত সঞ্চালন করিলেন। ইন্দ্রজালের ন্যায় কক্ষ শূন্য হইল, কেবল যৌবনশ্রী রহিলেন। শালাঙ্কারা কন্যাকে দেখিয়া লক্ষ্মীকর্ণের হৃদয় গর্বে ভরিয়া উঠিল। স্বয়ংবর দিবার মতোই কন্যা বটে, রাজাগুলোর মুন্ডু ঘুরিয়া যাইবে। তিনি কন্যার কাছে আসিয়া দাঁড়াইলেন। যৌবনশ্রী নতজানু হইয়া পিতাকে প্রণাম করিলেন। যৌবনশ্রীর মস্তক আঘ্রাণ করিয়া লক্ষ্মীকর্ণ বলিলেন, চিরায়ুষ্মতী হও। আজ তোমাকে দেখে তোমার মায়ের কথা মনে পড়ছে। তিনিও একদিন এমনই বেশে সজ্জিত হয়ে চেদি রাজ্যে এসেছিলেন। যৌবনশ্রী নত নেত্র হইয়া রহিলেন। তাহার ঠোঁট দুটি একটু কাঁপিয়া উঠিল। লক্ষ্মীকর্ণ তখন বলিলেন, কন্যা, আজ তোমার জীবনের এক সন্ধিক্ষণ। অনেক পাণিপ্রার্থীদের মধ্যে একজন যোগ্য পাত্রকে বেছে নিতে হবে। কিন্তু তুমি বালিকা, জীবনের কোনো অভিজ্ঞতাই তোমার নেই। তাই আমার কর্তব্য তোমায় পরিচালন করা। যে রাজারা স্বয়ংবরে এসেছেন তাদের সকলকে আমি চিনি। তাদের মধ্যে তোমার পাণিগ্রহণের যোগ্য কেউ যদি থাকে তো সে কর্ণাটের যুবরাজ বিক্রমাদিত্য। তার মতন শক্তিধর যুবরাজ ভারতবর্ষে আর নেই। তিনি বয়সে প্রবীণ, চঞ্চলমতি যুবক নয়। তার গলায় বরমাল্য দিলে তুমি সুখী হবে। যৌবনশ্রী এবারও নত নেত্রে রহিলেন। লক্ষ্মীকর্ণ পুনশ্চ বলিলেন, রূপবান রাজপুত্র পৃথিবীতে অনেক আছে, কিন্তু তারা মহাকাল ফল। তাদের চাকচিক্য ছলকলায় ভুলো না। লগ্নের আরও দণ্ড 2 বাকি আছে। আমি সভায় চললাম রাজাদের অভ্যর্থনা করতে। তুমি যথাসময়ে সভায় যাবে। আমার কথা মনে থাকবে তো? কর্ণাটের যুবরাজ বিক্রমাদিত্য। যৌবনশ্রী উত্তর দিলেন না, পূর্ববৎ ভূমিলগ্ন নয়নে রইলেন। মৌনং সম্মতি লক্ষণম মনে করিয়া লক্ষ্মীকর্ণ পরিতুষ্ট রইলেন। যৌবনশ্রী বড় ভালো মেয়ে, কখনো অবাধ্য হয় নাই। তিনি কন্যার পৃষ্ঠে সস্নেহ হাত বুলাইয়া প্রস্থান করিলেন। বান্ধুলি গৃহে ফিরিয়া দেখিল গৃহের দ্বার খুলিয়াছে, সম্মুখে কেহ নাই। সে ভেতরে প্রবেশ করিয়া প্রথমে অনঙ্গের কক্ষের দ্বার ঠেলিল। কক্ষে অনঙ্গ নাই। শিল্পকর্মগুলি যেমন ছিল তেমন সাজানো রহিয়াছে। দরজা ভেজাইয়া দিয়া বান্ধুলি বেতসী শয়ন কক্ষে গেল। বেতসী রাত্রের বাসি কাপড় ছাড়িতেছিল। বান্ধুলি বলিল, কুটুম কোথায়? বেতসী গাল ফুলাইয়া বলিল, কুটুম সারা রাত্রি বাড়ি আসেনি, রাজকার্য। বান্ধুলি বেতসীর আরো কাছে গিয়া দাঁড়াইল। ধরা ধরা গলায় বলিল, দিদি।
বেতসী আঁচল কাঁধে ফেলিয়া বলিল, তুই আজ সকালে এলি যে, স্বয়ংবরে থাকবি না? বান্ধুলি গলদস্রু নেত্রে বলিল, দিদি, আজ আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছিস? বেতসী সশব্দে নিঃশ্বাস টানিল। জীবনে তোর সঙ্গে আর বোধহয় দেখা হবে না। বান্ধুলি দিদির কাঁধে মাথা রাখিয়া কাঁদিতে লাগিল। বেতসী রস কণ্ঠে জিজ্ঞাসা করিল, সব কথা আমায় বলবি? বান্ধুলি বলিল, পরে সবই জানতে পারবি, এখন শুনে তোর কাজ নেই। এমন সময় লম্বোদর দাঁড় দিয়া উঁকি মারিল। সে সাঙ্গপঙ্গ সহ সমস্ত রাত্রি রাজাদের শিবিরের আনাচে কানাচে ঘুরিয়া এখন গৃহে ফিরিয়াছে। আবার স্বয়ংবর সভায় উপস্থিত থাকিতে হইবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া লওয়া প্রয়োজন। শয়নকক্ষের দ্বারের কাছে আসিয়া সে বান্ধুলির কণ্ঠস্বর শুনিতে পাইল। সে কক্ষে প্রবেশ করিয়া বলিল, এ বান্ধুলি কাঁদছে কেন? বান্ধুলি চমকিয়া মুখ তুলিল। লম্বোদরকে দেখিয়া একেবারে কাঠ হইয়া গেল। বেতসী কিন্তু তৎক্ষণাৎ সামলাইয়া লইয়া বলিল, তুমি এলে, ধন্য বাবা রাজকার্য। লম্বোদর সন্দিগ্ধভাবে তাহাদের নিরীক্ষণ করিয়া আবার প্রশ্ন করিল, কাঁদে কেন? আমি মেরেছি। বেতসী হাসিয়া উঠিল। পরক্ষণেই কণ্ঠস্বর গাঢ় করিয়া বলিল, কাঁদবে না? আজ ওর প্রিয় সখীর স্বয়ংবর। কাল তিনি স্বামীর ঘরে চলে যাবেন। ইহজন্মে হয়তো আর দেখাই হবে না, তাই কাঁদছে। কথাটা এমন কিছু অবিশ্বাস্য নয়, কিন্তু লম্বোদরের মনে প্রত্যয় জন্মিল না। ভিতরে ভিতরে কি যেন একটা ঘটিতেছে। একটা পারিবারিক ষড়যন্ত্র অলক্ষিতে ঘরের কোণে জাল বুনিতেছে। লম্বোদরের মন স্বভাবতই রহস্যভেদী। যেখানে অন্ধকার সেখানেই তার মন উকিঝুঁকি মারে। কিন্তু এখন এদিকে দৃষ্টি দিবার অবসর নাই। পরে ইহার নিরাকরণ করিতে হইবে। লম্বোদর উত্তরীয় এবং পাগ খুলিয়া বেশ পরিবর্তনের উপক্রম করিলেন। বান্ধুলি তাহাকে পাশ কাটাইয়া নিজের ঘরে চলিয়া গেল। লম্বোদর বেশিক্ষণ রহিল না। বেশ পরিবর্তন করিয়া কিছু জলপান মুখে দিয়া বাহির হইয়া গেল। কেবল যাইবার পূর্বে বেতসীকে একটা প্রশ্ন করিল, অতিথি এসেছিল? বেতসী বলিল, কই না তো। বান্ধুলি নিজের ঘরে গিয়া তাড়াতাড়ি সাজসজ্জা করিল। দৃষ্টি আকর্ষণ করে এমন কিছু পড়িল না। সাধারণ মেঘডম্বর শাড়ি, বাসন্তী রঙের কাঁচুলি, সোনার চিলমিলিকা, কানে সোনার ফুল। পায়ের নুপুর খুলিয়া ফেলিল। আর যে দু চারিটি সোনার অলঙ্কার ছিল তাহা করপটে বাঁধিয়া কোমরে গুজিয়া লইল। ঘরের বাহিরে আসিয়া সে দেওয়ালে মাথা ঠেকাইয়া গৃহদেবতাকে প্রণাম করিল। তারপর দিদির গলা ধরিয়া আর একবার কাঁদিল। তারপর রাজপুরীতে ফিরিয়া চলিল। স্বয়ংবর সভায় রাজারা আসিতে আরম্ভ করিয়াছেন। সভার প্রধান দ্বারে মহারাজ লক্ষ্মীকর্ণ জামাতা জাতবর্মা এবং অন্যান্য পারিষদবর্গকে লইয়া বিরাজ করিতেছেন। মাল্যচন্দনের থালা হাতে বহু কিঙ্করীও উপস্থিত আছে। প্রত্যেক রাজার আগমনের সঙ্গে তোরণ দ্বারে গিরিগিরি শব্দে দুন্দুভি বাজিতেছে।
রাজারা যানবাহন হইতে অবতরণ করিয়া একটি বা দুটি বয়স্যসহ স্বয়ংবর সভার দ্বারে উপস্থিত হইলে মাল্যচন্দনের দ্বারা অভ্যর্থিত হইতেছেন এবং সভা মধ্যে আপন নির্দিষ্ট আসনে অধিষ্ঠিত হইতেছেন। এখানে স্বয়ংবর সভার একটি সংক্ষিপ্ত বর্ণনা অপ্রাসঙ্গিক হইবে না। সভামণ্ডপের গঠন অনেকটা মৎস্যাকৃতি। দুই প্রান্তে দুইটি প্রধান প্রবেশদ্বার, তাছাড়া আরও কয়েকটি ছোট ছোট দ্বার আছে। মৎস্যমুখের দিকে যে দ্বার, তাহার শোভা অধিক। এই দ্বার দিয়া রাজারা প্রবেশ করিবেন। লেজের দিকের দ্বারটি অপেক্ষাকৃত সাদামাটা। এই পথে গণ্যমান্য নাগরিকরা আসিয়া সভারূঢ় হইবেন। স্বয়ংবর সর্বজনগম্য অনুষ্ঠান, সকলে তাহা প্রত্যক্ষ করিবে, ইহাই রীতি। সভামণ্ডপের অভ্যন্তরে প্রবেশ করিলে দেখা যায় চতুর্দিকে দারু প্রাচীরে নানা চিত্রকলায় শোভিত হরপার্বতীর বিবাহ দৃশ্য, রামচন্দ্রের হরধনুভঙ্গ, দেবদেবী, যক্ষিণী, রক্ষিণী, তন্মধ্যে ইন্দ্রাণীর মূর্তি প্রধান। ইন্দ্রাণী স্বয়ংবরের অধিষ্ঠাত্রী দেবী। দারু প্রাচীরের ঊর্ধ্বে শুভ্র বস্ত্রের আবরণ। বস্ত্রাবরণ ভেদ করিয়া উজ্জ্বল দিবালোক মণ্ডপ মধ্যে প্রবেশ করিতেছে। ভূমির উপর দুর্বা শ্যামল আস্তরণ। আস্তরণের ওপর বিথি রচনা করিয়া দুই সারি ক্ষুদ্র মণ্ডপ সমব্যবধানে এক প্রান্ত হইতে অন্য প্রান্ত চলিয়া গিয়াছে। এগুলি রাজাদের বসিবার আসন। বিথি যেখানে শেষ হইয়াছে সেখানে নাগরিকদের বসিবার জন্য বিস্তৃত বেদি। রাজাদের বসিবার মণ্ডপগুলি চূড়াযুক্ত মন্দিরের মতো দেখিতে। তাহাদের মাথায় নানা বর্ণের কেতন উড়িতেছে। মণ্ডপের সম্মুখ ভাগ উন্মুক্ত। 3 ধাপ সোপান আরোহণ করিলে প্রশস্ত সিংহাসন। সিংহাসনে একাধিক লোক বসিতে পারে। মণ্ডপ ও সিংহাসন পুষ্পমালায় সজ্জিত। রাত্রি প্রভাত হইবার প্রায় সঙ্গে সঙ্গে মণ্ডপে নাগরিক সমাগম আরম্ভ হইয়াছে। মঞ্চে তিল ধারণে স্থান নাই। স্বয়ংবর দর্শনের সৌভাগ্য ইতিপূর্বে অনেকেরই হয় নাই। সকলে বসিয়া চাপা উত্তেজনার সহিত জল্পনা করিতেছেন। মণ্ডপের এটা ওটা লইয়া আলোচনা হইতেছে। একটি মণ্ডপের সম্মুখে সূক্ষ্ম বস্ত্রের যবনিকা ঝুলিতেছে। ইহার মধ্যে কি আছে এই লইয়া অনেকের মধ্যে বিতণ্ডা চলিতেছে। কেহ বলিতেছেন স্বয়ং রাজকুমারী ওখানে লুক্কায়িত আছেন। কেহ বলিতেছেন না, ওখানে বসিয়া আছেন বীরশ্রীর স্বামী জাত বর্মা। যৌবনশ্রীও তাহাকেই মাল্যদান করিবেন। কিন্তু কাহারও অনুমান সন্তোষজনক হইতেছে না। নাগরিকদের মঞ্চের এক পাশে প্রবেশপথের নিকটে লম্বোদর আসিয়া বসিয়াছে এবং নাগরিকদের কথাবার্তা শুনিতেছে। তাহার দলের অন্যচরেরাও নাগরিকদের মধ্যে ইতস্তত বসিয়া আছে। আজ স্বয়ংবর সভার অভ্যন্তর ভাগে দৃষ্টি রাখাই তাহাদের কাজ। লম্বোদরের চক্ষুকর্ণ যদি স্বয়ংবর সভা পরিধির মধ্যে আবদ্ধ না থাকিয়া সভার পশ্চাৎভাগে সঞ্চারিত হইত, তাহা হইলে সে বিশেষ বিচলিত হইত, সন্দেহ নাই। মণ্ডপের পেছনের দিকে একটি নিভৃত স্থানে অনঙ্গ দাঁড়াইয়াছিল। তাহার দুই পাশে 2টি ঘোড়া, রোহিতাশ্ব আর দিব্যজ্যোতি। অদূরে একটি লতাকুঞ্জের আড়ালে দাঁড়াইয়া বান্ধুলি সংকেতধ্বনির অপেক্ষা করিতেছিল। পুরো প্রাঙ্গণ হইতে বাহির হইবার এই দিকে একটি স্বতন্ত্র দ্বার আছে, ভৃত্যদের যাতায়াতের পথ।
ওদিকে সভার সম্মুখ দিকে গিরিগিরি দুন্দুবি বাজিতেছে। রাজারা একে একে আসিয়া স্বয়ংবর সভায় নির্দিষ্ট মণ্ডপে বসিতেছেন। সকলের দেহে বিচিত্র সজ্জা, অঙ্গদ, কুণ্ডল, কেউরি, কাঞ্চি, মুক্তাহার। সেকালে পুরুষ ও স্ত্রীলোকের বসনভূষণের বিশেষ পার্থক্য ছিল না। অবশ্য রাজারা সভারোহণকালে কটিতে তরবারি ধারণ করিতেন। যা হোক, রাজারা নিজ নিজ মণ্ডপে বসিয়া তাম্বুল চর্বণ করিতে করিতে বয়সের সহিত মৃদু কণ্ঠে রসালাপ করিতে লাগিলেন। ক্রমে মণ্ডপগুলি পূর্ণ হইয়া উঠিল। সর্বশেষে আসিলেন কর্ণাটের বিক্রমাদিত্য, প্রৌঢ় বয়স্ক পুরুষ, কিন্তু রত্নালঙ্কারে তাহার দেহের কঠিন পৌরুষ ঢাকা পড়ে নাই। তিনি কোনো দিকে ভ্রুক্ষেপ না করিয়া নিজ আসনে উপবিষ্ট হইলেন। অতঃপর লগ্নকাল উপস্থিত হইলে স্বয়ংবর কন্যা চতুর্দোলা সভার দ্বারে উপস্থিত হইল। এরপরে ত্রয়োদশ পর্বে।